কোথাও গ্রহণ করেছে, সেই জাত কোথাও গ্রহণ করেনি সেই জাত। কারণ হচ্ছে এই জাত গ্রহণ না করার ক্ষেত্রে আরো অনেক রকমের বিষয় ছিল, যে এখানে হয়তোবা তহবিলেরও একটা বিষয় ছিল এবং আরো অন্যান্য বিষয় ছিল। কারণ স্থানীয় অনেক জাত আছে যে আপনার বিশেষত খুলনা সাতক্ষীরা ওই অঞ্চলে যেগুলো অনেক লবণ সহনশীল, সাদা মুটা। আরেকটা হচ্ছে নগর নিয়ে আসলে যেটা আসলে হয়েছে, এটা একদমই পত্রিকায় আসলে এসেছে, সেটা হচ্ছে আপনার ঢাকা ট্রিবিউনে একজন আমার আবু বকর নগর নিয়ে যেটা আসলে বলেছেন, এটা আমি বলতে চাই। নগরের যেটা একদম খুবই স্পেসিফিক ভাবে আমরা দেখেছি যে আড়িয়াল এটাকে বিল মানে অধিকাংশ বিল খাল হচ্ছে যে জলাশয় ভরাট করে করা হয়েছে। তো মানে একদমই নগর আসলে তৈরি করা হয়েছে, হ্যাঁ, যে আপনার করা হচ্ছে। এমনকি আড়িয়াল বিলে তো বিমানবন্দর তৈরি করার আসলে প্রক্রিয়া শুরু হয়েছে। পার্থদা, আমার আসলে একটা বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আমি মাহবুব ভাই আপনার কাছে আসছি। একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মাহবুব ভাই, আপনি পার্থদার কথার প্রেক্ষিতে আপনি অনেক কিছু বলতে চান, সেটা একটু। হ্যাঁ, আমি অনেকটা দুই একটি কথা শুধু বলতে চাই। প্রথম যে কথাটা আমি একটা পরিষ্কার করে নিই আগে, যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আসলে কোনো প্রকল্প বাস্তবায়ন করে না। এই ফান্ডটা একটা তৈরি করা হয়েছে, আমরা শুধু ফান্ডটা ম্যানেজ করি এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে প্রজেক্টগুলো আমরা জলবায়ু সংক্রান্ত প্রজেক্ট পাই, আমরা আমাদের একটা প্রসেস আছে, আমাদের টেকনিক্যাল কমিটি আছে, যার সভাপতি হলেন আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মহোদয়, এবং আরেকটি আছে আমাদের ট্রাস্টি বোর্ড, যেখানে মাননীয় 11 জন মাননীয় মন্ত্রী আছেন। তো ওই বোর্ডের অনুমোদন পাওয়ার পরেই শুধুমাত্র একটা প্রজেক্ট আমরা ফাইনালি অ্যাপ্রুভ পাওয়া যায়, এবং এই প্রজেক্টগুলো আসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে, প্রত্যেকটা লাইন মিনিস্ট্রি থেকে প্রজেক্ট আমাদের কাছে আসে। আমরা বাছাই করে মানে আমরা টোটাল সমগ্র সব প্রজেক্টগুলো আমরা নিয়ে যাই টেকনিক্যাল কমিটিতে। টেকনিক্যাল কমিটির যে প্রজেক্টগুলো বাছাই করেন সেগুলো চলে যায় ট্রাস্টি বোর্ডে। মানে আপনাদের ভূমিকা এখানে আমাদের ভূমিকা আসলে অনেকটা সাপোর্ট করা ট্রাস্টি বোর্ডকে। আচ্ছা, সাপোর্ট করে এই জন্য যে যেসব প্রজেক্ট পাই সেগুলো তাদের কাছে নিয়ে যায়, তা ওনারা যেসব প্রজেক্ট আমাদের অ্যাপ্রুভ করে দেন, আমরা সেসব প্রজেক্টের এগেনস্টে টাকা সার করি এবং মনিটরিংটা করি। আচ্ছা, এখন এই পর্যায়ে আমি যেটা বলতে চাই সেটা হলো যে মন্ত্রণালয় প্রজেক্টটা করে, আসলে আমরা তো ওই মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল, যে ওই মন্ত্রণালয় আমাদের প্রজেক্ট দেবে, আমরা সেটা বাস্তবায়ন করার জন্য টাকা দেবো, সেই কাজটি আমরা সাধারণত করি। তারপরে এটা হলো স্পেসিফিক, আমি ওনার যে প্রসঙ্গে উনি যে প্রজেক্টের কথা বললেন, যে লবণ সহনশীল যে প্রজেক্টের কথা বললেন, আসলে আমরা কিন্তু যে কারণে দুটো কারণে টাকা, প্রথম টাকা দিয়েছি গবেষণা করার জন্য, দ্বিতীয় টাকা দিয়েছি ওই যে গবেষণার যে ফলাফলটা হলো সেটি কৃষককে দেখানোর জন্য, মাঠ পর্যায়ে যেন তারা প্রদর্শন করে সেজন্য। আমরা কিন্তু কৃষকের কাছে নেওয়ার জন্য এখন পর্যন্ত টাকা দেইনি। সুতরাং কৃষক নিল কি নিল না, এটা কিন্তু এই প্রসঙ্গটা এখনো আমাদের কাছে আসে নাই এখনো, বা এরকম কোনো তথ্য আমাদের কাছে আসেনি। কারণ আমরা জাস্ট কৃষককে দেখাচ্ছি, কৃষকের কাছ থেকে যে ফিডব্যাকটা পাবো তার ভিত্তিতে তখন পরবর্তী যদি কোনো প্রজেক্টের কথা তারা বলেন তখন কৃষকের কাছ থেকে ফিডব্যাকটা নেয়ার দায়িত্বটা আপনাদের না, আমাদের না, এটা হলো ওই কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় যদি মনে করেন যে তারা দেখিয়েছেন, কৃষকরা আগ্রহ হয়েছেন, তখন তারা আমাদের কাছে আবার একটা প্রজেক্ট নিয়ে আসবেন, আমরা তখন সেই প্রজেক্টে ফান্ড করব। আমরা কিন্তু সেই পর্যায়ে এখনো যাইনি। আচ্ছা, একটা কথা। দ্বিতীয় হলো যে আপনি যে 8টা এলাকার কথা বলছেন, আমি তো একটা শুধু একটু বলতে চাই, এনার্জি সেক্টর কথা বলছেন। আমাদের এখান থেকে আমি আপনাকে বলতে পারি প্রায় 12,800 সোলার হোম সিস্টেম আমরা কিন্তু দিয়েছি। এটা কিন্তু আমাদের বিভিন্ন মিনিস্ট্রি থেকে যেটা আসছে এটা আসছে। আপনি বলেন যে এনার্জির ক্ষেত্রে, আর একটা আমি বলি যে আমাদের মিটিগেশনের ক্ষেত্রে আমরা প্রায় 7,800 বায়োগ্যাস প্লান্টের জন্য আমরা ফান্ড করেছি সারা বাংলাদেশে। প্রায় 5 লাখের বেশি আমরা উন্নত চুলা, আপনারা যেটা জানেন যে উন্নত চুলা বা মার্কেটে যেটা কার্বন নিঃসরণ কমে যাবে, তার জন্য আমরা ফান্ড করেছি। আমরা প্রায় 4,500 মেট্রিক টন ফান্ড করেছেন। আমরা অলরেডি টাকা দিয়েছি এবং এরকম কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, চলতেছে। আরো কয়েকটা আমি বলি, মানে ভালো কাজও আসলে হচ্ছে। ভালো কাজ আমরা মনে করছি যে আমরা যে কাজগুলো করছি প্রত্যেকটাই ভালো কাজ। হতো প্রথম দিকে আমাদের কিছু হতে পারে। আমি আপনাকে বলি একটা, যে যখন এই ট্রাস্টটা তৈরি হলো তখন তো আসলে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো ছিল না, একবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। যে যখন শূন্য ছিল হয়তো 2-4 জন স্টাফ আমরা বিভিন্ন জায়গা থেকে ধার করে এনে কাজ করেছি, সে কারণে আমাদের হয়তো কিছু সে সময় কিছু জটিলতা বা কিছু এখন আসলে আপনি বলছেন ভালো কাজ হচ্ছে। আপনার কাছে আবার আসি, ক্লাইমেট কনফারেন্সে একটা বন ঘোষণা এসেছে, আপনি দেখছিলেন সে বিষয়ে। একটি বন ঘোষণা এসেছে এবং খুবই জরুরি, যে
পৃথিবীর বনজ সম্পদ রক্ষার জন্য হচ্ছে যে কাজ করার কথা বলা হয়েছে সম্মিলিতভাবে। তো এই বন ঘোষণার সাথে হচ্ছে যে জার্মানি, ইউকের নাম এসেছে, নরওয়ে, তারা বলেছে যে 20টা আসলে একটা প্রকল্প নিতে পারে এবং অনেকগুলো কোম্পানি, নেসলের মতো যে কোম্পানি, কার্গিলের মতো কোম্পানি, এশিয়া পাল্প এন্ড পেপারের মতো কোম্পানিরাও তারাও আসলে এটাকে হচ্ছে যে সমর্থন করেছে, যে এই ডিক্লারেশনে IUCN, WWF তারাও আসলে করেছে। কিন্তু বাংলাদেশ আসলে বন নিয়ে আসলে কি করছে? পৃথিবীর সবচেয়ে বড় একক আয়তনে যে সুন্দরবন, সেইখানে হচ্ছে যে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প আসলে গড়ে তোলা হয়েছে, এনার্জির কথা আসলে বলা হচ্ছে এবং সবাই আসলে বলছে যে এইখানে এটি করলে কখনোই আসলে সুন্দরবন টিকবে না, কিন্তু সরকারের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে। এবং সুন্দরবন নিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, যার সাথে অনেকটাই, এবং যারা আসলে নিয়েছেন সেটা, কারণ এখানে তো একটি ক্লাইমেট ট্রাস্ট ফান্ড আছে, এটা একদমই সরকারি। এছাড়াও কিন্তু বাংলাদেশে একটি ক্লাইমেট রেজাইলেন্স ফান্ড আছে, যেটা একটা মাল্টি ডোনার ফান্ড, ওইখানে ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানও হচ্ছে যে টাকা দেয়। বাংলাদেশে USAID এর আইপেক প্রজেক্ট আছে, যেটা সুন্দরবনে হয়। এবং আপনি জানেন যে একটা ঘোষণা এসেছে যে আগামী 5 বছরের ভিতরে সুন্দরবনে কাউকে আসলে ঢুকতে দেওয়া হবে না, সুন্দরবনে কোনো বনজীবীকে ঢুকতে দেওয়া হবে না, এরকম একটা বিষয় আসলে এসেছে, মিডিয়াতে এটা আসলে এসেছে। সিডোরের পরে সুন্দরবনে বনজীবীদের গোল এবং গড়ান আহরণ নিষিদ্ধ করেছিল, পরে বন বিভাগ বুঝতে পেরেছে, আবার আহরণটি আসলে দিয়েছে। আমি মনে করি যে আসলে এই বন ঘোষণার সাথে বাংলাদেশ হচ্ছে যে একটা একই জায়গাতে যাবে এবং বনজ সম্পদ সুরক্ষা কিন্তু হবে বননির্ভর মানুষের সাথে। কারণ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 সরাসরি এটাকে কিন্তু আসলে অ্যাড্রেস করেছে, যে বননির্ভর জনগোষ্ঠী প্রথাগত, এবং ওই আইনে খুব সুস্পষ্টভাবে পবিত্র বন, পবিত্র বৃক্ষের কথা আসলে বলা হয়েছে। তো এইগুলাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। এবং আমি মনে করি যখন মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসবেন, তিনি এই বিষয়টা খুবই ভালোভাবে বিবেচনা করবেন এবং সুন্দরবন সুরক্ষা, কারণ সবাই বন সুরক্ষার কথা বলছে, যে সুন্দরবনের জন্য, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর জলবায়ু সুরক্ষার জন্য সুন্দরবনে যে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প, সেটাকে বাতিল ঘোষণা করবেন। সুন্দরবনের কথা বলবেন নাকি বাকি? সেটা তো অবশ্যই বাংলাদেশে যে অন্যান্য বন, আমি বিশেষভাবে সুন্দরবনের কথা বলছি এই কারণে, যেহেতু জলবায়ু পরিবর্তনের ঝুঁকিটা উপকূলীয় অঞ্চলের জায়গাতে অনেক বেশি, এবং অন্যান্য বনের কথা অবশ্যই আসবে, সেটা সুরক্ষা নিশ্চিত হবে। প্রথমে আমি একটু বলে নিই, আসলে যে বনে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আমি মনে করি না যে আমি মানে রাইট পারসন এটা বলার জন্য, কারণ আমি আসলে বনের সাথে কোনো কাজ করিনি। তবে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা যেটা আপনি বললেন, সরকার মানে সরকার তো বিশ্বাস করেন একটু, মানে উনি তো বলেছেন যে সরকার তরফ থেকে বলা হয়েছে যে সকল ব্যবস্থাই নেওয়া হবে। আপনি যদি তখন এই কথা যখন যদি ব্যবস্থা না নেওয়া হয়, তখন আপনি বলতে পারেন। না, সরকার কিন্তু সুন্দরবনে শেল কোম্পানিকে খননের অনুমোদন দিয়েছিল, এখন এই পর্যায়ে পরিবেশবাদীদের আন্দোলনের মুখে এটা শেষ হয়েছিল। এই পর্যন্ত তো সরকারকে বিশ্বাস করতে হবে। করবেন লাওয়াছড়া ইউনিকলকে সরকার অনুমোদন দিয়েছে, লাওয়াছড়া আমি বলি যে এটা ব্যাপারে বলার জন্য আমি রাইট পারসন না। জি, সরকার নিশ্চয়ই অবশ্যই বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের বন এবং সম্পদ রক্ষা করবে। আপনি যেমন বনকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, সরকার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।